যানজটে নাকাল শিল্পনগরী নারায়ণগঞ্জবাসী। প্রতিদিন তীব্র যানজটে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ৬০ লাখ মানুষের। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, প্রভাব পড়ছে অর্থনীতিতে। নগরীতে ব্যাপক হারে বেড়েছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। ফুটপাত দখল, অবৈধ পার্কিং, সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি, ধীর গতিতে কাজ যানজটের মাত্রা আরও বাড়াচ্ছে। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। এই চিত্র নারায়ণগঞ্জের। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। সবকিছু যেন থমকে গেছে এই যানজটের কারণে। দিন দিন বাড়ছে মোটরযানের সংখ্যা, সেই সাথে যুক্ত হচ্ছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। অলিগলি সবখানে অটোরিকশার আধিপত্য যানজটের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়া ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট, অবৈধ পার্কিং, সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখড়ি যেন মরার উপর খাড়ার ঘা। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চান নারায়ণগঞ্জবাসী। জীবনযাপনের যে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা দরকার, সেইটা পুরোটাই নষ্ট হচ্ছে এই শুধুমাত্র যানজটের কারণে। চাষারা থেকে যদি কেউ ওখানে যায়, সময় এখানে নিতে তার আধা ঘন্টার মধ্যে হয়তো কাজটা সেরে আসার কথা, সেখানে সে যাওয়া আসে 3 ঘন্টা তার চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনের অধীনে ট্রাফিক ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের অধীনে হচ্ছে রাস্তাঘাট। তো এই দুইটা প্রশাসনই পুরোপুরি ব্যর্থ। প্রতিনিয়ত যেটা করছি যে আমাদের অতিরিক্ত ফোর্স দেওয়া আছে এবং আমরা চেষ্টা করছি যে যাতে এবং লাইনও কিছু ঠিক করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংকট সমাধানে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। যে বাচ্চারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না এবং ব্যবসায়িকরা ঠিকমতো তাদের কর্ম জায়গায় যেতে পারছে না, যেটা 10 মিনিটের রাস্তা থাকে সেটা আপনার ঘন্টাখানেকও পার হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে স্পেশালি 3টা পয়েন্ট যদি আপনি একটু বিশ্লেষণ করে ক্লিয়ার করে রাখেন, তবে নারায়ণগঞ্জ শহর আমার কাছে মনে হয় যানজটটা থাকে না। সেটা হচ্ছে 2 নম্বর গেট, আরেকটা হচ্ছে চাষারা, আরেকটা হচ্ছে একেবারে অনেক বিজনেসের একটা হাব যেখানে নাকি আমাদের বিসিক থেকে শুরু করে এটা আছে, সেটা হচ্ছে পঞ্চবটির মোড়টা। অটো আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা এই যানজটের জন্য। এই অটোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। যানজট থেকে নারায়ণগঞ্জবাসীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামী শিক্ষা ও ইসলামী সংস্কৃতির চর্চা এবং বিকাশের লক্ষ্যে জামালপুরে আয়োজন করা হয় হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে জামালপুর সদর উপজেলার কটারবাড়ি এলাকায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় অত্যন্ত ভাবগাম্ভীর্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফের পাঠানো রিপোর্ট। জামালপুর সদর উপজেলার কটারবাড়ি এলাকার দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় যেন উৎসবের আমেজ। ময়মনসিংহ বিভাগের অর্ধশত স্কলার জামালপুর ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার নানা প্রান্তের মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয় এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হিফজুল কোরআন ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ময়মনসিংহ বিভাগের স্কলারদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলামী একাডেমিক বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতির বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন পর্যায়ে অন্তত 60টি মাদ্রাসার প্রায় 1000 শিক্ষার্থী 10টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। হিফজের মান এবং তার তিলাওয়াতের মান, এই দুইটা জিনিস বিশেষভাবে আমরা লক্ষ্য করছি। এখানে আমি পুরস্কার জন্য আসি না, এখানে আমার নিজের যোগ্যতা, আমি যে জ্ঞান অর্জন করছি এটাকে যাচাই করার জন্য এখানে এসেছি। এটি একাডেমিক লেখাপড়ার পাশাপাশি এটা ইসলামের ছড়িয়ে দেওয়ার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখানে পরিবেশটা অনেকই সুন্দর। আমরা চাই যে আরো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর হোক, এরকম করে আরো প্রতিযোগিতা হোক। দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও সৌদি আরবে অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ছাত্র সংসদের সভাপতি ডক্টর শেখ সাদি বিন আব্দুর রশিদ আল মাদানী জানান, কোরআন সুন্নাহ অনুযায়ী সুন্দর সমাজ ও জীবন গঠন এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনায় আগ্রহ তৈরিতে এই আয়োজন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ইসলামী সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা অনেক মানুষ এই ব্যাপারে জানে না যে ইসলামী
অনুষ্ঠানগুলি অনেক সুন্দর এবং সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ আমরা এটাই করতে চাচ্ছি যে ইসলামের একটি ব্যাপক প্রচার যেন এর মাধ্যমে হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর সম্মান যেন সবার কাছে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাদের জীবন। প্রতিযোগিতা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রফেসর ডক্টর হুসাইন বিন নাফফা আল জাবিরি। এনটিভি নিউজ ডেস্ক। ব্যালন ডিওরের মনোনয়নপ্রাপ্তদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার কে পাবে তা আগামী 22 সেপ্টেম্বর জানা যাবে। গত মৌসুমে ফ্রান্সের সব শিরোপাই উঠেছে পিএসজির ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্স আপ হয়েছে ক্লাবটি। এমন অসাধারণ অর্জনের পেছনে ওসমান দেমবেলে, দোনারুমারা ছড়িয়েছেন আলো। 2025 ব্যালন ডিওর মনোনয়নের তালিকায় তাই ফরাসি জায়ান্টদের দাপট দেখা গেছে। সব মিলিয়ে 30 জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এর মধ্যে সর্বোচ্চ 9 ফুটবলার পিএসজির। এবার মোট 10টি বিভাগে দেয়া হবে অ্যাওয়ার্ড, যার মধ্যে সবচেয়ে আলোচিত পুরুষদের ব্যালন ডিওর। জাতীয় সনদের ব্যাপারে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে খসড়া নিয়ে আলোচনা করা হবে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করব, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করব, যেটা আমরা বলেছি। এটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। বাজারে হঠাৎই বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। খুচরা পর্যায়ে 15 থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ। আর প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা। বেশিরভাগ সবজির দামও চড়া। বাজার পরিস্থিতির খবর জানাতে যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, আপনি তো সকাল থেকে বাজারে ছিলেন, আজকের বাজার পরিস্থিতি ও জিনিসপত্রের দাম কেমন দেখছেন? শুভন, একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হলো যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল একটি তথ্য দিয়েছে। সেটি হলো যে জুনের তুলনায় জুলাই মাসে কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে 0.07% বেড়ে এখন বর্তমানে মূল্যস্ফীতি দাঁড়াচ্ছে কিন্তু 8.55%। বাজারেও কিন্তু আমরা সেই বাস্তবতা দেখতে পাচ্ছি। বাজারে কিন্তু প্রায় প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। গত সপ্তাহের তুলনায় আমরা যদি বলি যে পেঁয়াজের দামটা কিন্তু বেশ খানিকটা বেড়েছে। পেঁয়াজ কিন্তু গত কিছুদিন আগেও বিক্রি হতো, বিশেষ করে হাইব্রিড পেঁয়াজ যেটি বিক্রি হতো 60 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। সেটা পাবনার পেঁয়াজও কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। পাবনার পেঁয়াজ আজকে কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 85 টাকায়। আদার দাম কিন্তু অনেকখানি বেড়েছে। গত কিছুদিন আগেও যে আদা বিক্রি হতো 150 টাকায়, সেই আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 250 টাকায়। ওর দাম কিন্তু বাড়ছে, কিছুদিন পর পর কিন্তু দাম ওঠানামা করছে মুরগির। গত সপ্তাহে এখানে টাউন হল বাজারের ব্যবসায়ী যেটি বলছে যে গত সপ্তাহে তারা ব্রয়লার মুরগি বিক্রি করেছেন 150 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। এবং সোনালিকা মুরগির দাম প্রায় 30 টাকা মতো বেড়েছে এই বাজারে। গত সপ্তাহে 300 টাকায় বিক্রি হলেও সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 330 টাকা কেজি দরে। এছাড়া সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখে বলা যেতে পারে। বিশেষ করে যদি মরিচের কথা বলা হয়, কাঁচামরিচ কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি হতো। গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি 80 থেকে 100 টাকায় বিক্রি হয়েছে, সেটির দাম হঠাৎ করে 300 টাকা উঠে গিয়েছিল। দাম কমে 200 টাকায় নেমে আজকে আবার 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 240 টাকা কিন্তু আজকে কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির দামও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। 5 থেকে 10 টাকা পর্যন্ত অন্যান্য সবজি বিক্রি হচ্ছে। 50 টাকার নিচে আসলে খুব বেশি সবজি পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র পেঁপে পাওয়া যাচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। যদি ডিমের কথা বলি, ডিম কিন্তু আগে বাড়তি দাম ছিল, সেই দামে বিক্রি হচ্ছে। এই সপ্তাহে আমরা যে দেখতে পাচ্ছি যে লাল ডিম প্রতি ডজন লাল ডিম কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 135 টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 125 টাকায়। এবং যদি আমি মাছের কথা বলি, মাছের দাম কিছু দেশি মাছের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে, 50 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন
দোকানিরা। বিশেষ করে যদি আমি ইলিশের দামের কথা বলি, ইলিশ কিন্তু প্রায় 2500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই মাছ কিন্তু আমাদের নিম্ন এবং মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরেই বলা যেতে পারে। এদিকে চালের দাম কিন্তু বাড়তি দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে। প্রতি কেজি মিনিকেট আজকের বাজারে বিক্রি হতে আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে 85 টাকায় মিনিকেট বিক্রি হচ্ছে এবং নাজির শাল 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 28 চাল বিক্রি হচ্ছে হলো 56 থেকে 65 টাকায় এবং মোটা চাল যেটি সেটি 52 থেকে 55 টাকার মধ্যে আমরা বিক্রি হতে দেখতে পাচ্ছি। তো শুভন, এই ছিল আমার কাছে চলতি সপ্তাহের বাজার দরে হালচাল। যানজটে নাকাল শিল্পনগরী নারায়ণগঞ্জবাসী। প্রতিদিন তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, প্রভাব পড়ছে অর্থনীতিতে। ব্যাপক হারে বেড়েছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার চলাচল। ফুটপাত দখল, অবৈধ পার্কিং, সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি আর ধীর গতিতে কাজ যানজটের মাত্রা আরও বাড়াচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। এই চিত্র নারায়ণগঞ্জের। 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে কয়েক ঘন্টা। সবকিছু যেন থমকে গেছে এই যানজটের কারণে। দিন দিন বাড়ছে মোটরযানের সংখ্যা, সেই সাথে যুক্ত হচ্ছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য। অলিগলি সবখানে অটোরিকশার আধিপত্য যানজটের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়া ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে দোকানপাট, অবৈধ পার্কিং, সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি যেন মরার উপর খাড়ার ঘা। এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চান নারায়ণগঞ্জবাসী। জীবনযাপনের যে ন্যূনতম সুযোগ সুবিধা থাকা দরকার সেইটা পুরোটাই নষ্ট হচ্ছে এই শুধুমাত্র যানজটের কারণে। চাষারা থেকে যদি কেউ ওখানে যায়, সময় এখানে নিতে তার আধা ঘন্টার মধ্যে হয়তো কাজটা সেরে আসার কথা, সেখানে সে যাওয়া আসে 3 ঘন্টা তার চলে যাচ্ছে। পুলিশ প্রশাসনের অধীনে ট্রাফিক ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের অধীনে হচ্ছে রাস্তাঘাট। তো এই দুইটা প্রশাসনই পুরোপুরি ব্যর্থ। প্রতিনিয়ত যেটা করছি যে আমাদের অতিরিক্ত ফোর্স দেওয়া আছে এবং আমরা চেষ্টা করছি যে যাতে এবং লাইনও কিছু ঠিক করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। আমাদের ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংকট সমাধানে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এর পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। যে বাচ্চারা স্কুলে ঠিকমতো যেতে পারছে না এবং ব্যবসায়িকরা ঠিকমতো তাদের কর্ম জায়গায় যেতে পারছে না, যেটা 10 মিনিটের রাস্তা থাকে সেটা আপনার ঘন্টাখানেকেও পার হয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জে স্পেশালি 3টা পয়েন্ট যদি আপনি একটু বিশ্লেষণ করে ক্লিয়ার করে রাখেন, তবে নারায়ণগঞ্জ শহর আমার কাছে মনে হয় যানজটটা থাকে না। সেটা হচ্ছে 2 নম্বর গেট, আরেকটা হচ্ছে চাষারা, আরেকটা হচ্ছে একেবারে অনেক বিজনেসের একটা হাব যেখানে নাকি আমাদের বিসিক থেকে শুরু করে এটা আছে, সেটা হচ্ছে পঞ্চকুটির মোড়টা। অটো আমাদের একটি অন্যতম প্রধান সমস্যা এই যানজটের জন্য। এই অটোকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আসলে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। যানজট থেকে নারায়ণগঞ্জবাসীকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ নেই, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। অভিযোগ করেন নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে কথা বলছে, অথচ নিবন্ধিত দল জাতীয় পার্টির প্রতি বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি থেকে যাদের বহিষ্কার করা হয়েছিল, আদালতের রায় অনুযায়ী তারা এখনও বহিষ্কৃত আছেন এবং তাদের দলের কাউন্সিল ডাকা ও কার্যক্রম পরিচালনা বেআইনি বলেও জানান ব্যারিস্টার শামীম। কেউ কেউ আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে দলের বিভিন্ন পদের নেতা দাবি করে যে প্রচারণা চালাচ্ছেন তার কোনো ভিত্তি নেই বলেও জানান জাতীয় পার্টির মহাসচিব। আইনশৃঙ্খলা কিছুটা ভঙ্গুর অবস্থায় থাকলেও নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি, জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন ভোটে দাঁড়ালে যাদের জামানত বাজেয়াপ্ত হবার সম্ভাবনা আছে তারাই নির্বাচন পেছাতে চায়। জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক নানা বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন। জানান আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচন আয়োজনে সরকারের উপর বিএনপির আস্থা আছে জানিয়ে তিনি বলেন জনগণই সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান ভূমিকা রাখবে।
সরকারের যে প্রস্তুতি, যে ভাবনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যাদেরকে ইনক্লুড করা হয়েছে সেনাবাহিনী সহ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য, আমি আশাবাদী শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না। এই যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের উপর ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, দল এবং সরকার উভয় পক্ষ থেকেই তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে, সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে, এটা সরকারের ভাবনার মধ্যে আছে, আমরা জানি সেটা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন জানান, পিআর পদ্ধতি নয়, চলমান নিয়মেই নির্বাচন চায় বিএনপি। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। প্রধান উপদেষ্টা আন্তরিক হলেও কিছু উপদেষ্টা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কয়েকদিনের মধ্যেই জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এর খসড়া নিয়ে আলোচনা করা হবে। স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গত 5.5 মাসের কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে তুলে ধরে বলা হয়, 6টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 5টি কমিশন মোট 165টি সুপারিশকে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে। প্রথম পর্বের আলোচনা শেষে 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তবে 25টি সুপারিশে প্রবল মতপার্থক্য থাকায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে অনেকগুলো বাদ দেওয়া হয়। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। দ্বিতীয় পর্বের আলোচনার জন্য সংবিধানের 70 অনুচ্ছেদ সহ 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দেয় রাজনৈতিক দলগুলো। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, নির্বাচন ও পুলিশ কমিশন গঠনসহ 11টি বিষয়ে একমত হলেও সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রের মূলনীতিসহ 9টি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কমিশন জানায়, জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে দ্রুত। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনায় সহযোগিতা করার জন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে বেড়েই চলছে পেঁয়াজের দর। গত 2 সপ্তাহে প্রায় 30 টাকা বেড়ে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 টাকা, আর 25 টাকার মতো বেড়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে প্রায় 100 টাকা বেড়ে আদার দাম উঠেছে 250 টাকায়। নতুন করে 20 টাকা বেড়েছে মসুর ডালের দামও।
চলতি সপ্তাহেও দাম ঊর্ধ্বমুখী ব্রয়লার ও সোনালী মুরগির। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে বেশ খানিকটা কমার পর ফের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সংস্থাটি জানিয়েছে, গত জুনের তুলনায় 0.07% বেড়ে জুলাই মাসে মূল্যস্ফীতি সূচক দাঁড়িয়েছে 8.55%। পণ্যের দাম বৃদ্ধির ধারাবাহিকতা দেখা যাচ্ছে আগস্টেও। কিছুদিন আগেও যে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হতো 60 থেকে 65 টাকায়, এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 90 টাকায়। মশলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। পেঁয়াজ আপনারা ছিল 60 টাকা দেশিটা, এই সপ্তাহে 80 টাকা হয়ে গেছে। আর হাইব্রিডটা ছিল ওই সপ্তাহে 65, এই সপ্তাহে 90 হয়ে গেছে। আদা ছিল গত সপ্তাহে 160, 180, এক সপ্তাহে 150, 250, 100 টাকা বেড়ে গেছে আদায়। রাজধানীর টাউন হল বাজারে মসুর ডালের ঘাটতি দেখা যায়নি, তবে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। আগে ছিল 140 টাকা, আমরা 160 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ছেই মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার মতো বেড়েছে ব্রয়লার মুরগির, আর সোনালিকায় 30 টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করছি আমরা 60 টাকা, আর 160 টাকা বিক্রি করছি। আর এই সপ্তাহে মুরগি বিক্রি করতেছি 170 টাকা। সোনালি মুরগি বিক্রি করছি 300 টাকা, 310 টাকা, আর এখন বিক্রি করতেছি 330 টাকা। বৃষ্টির কারণ দেখিয়ে সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচা মরিচে ফের বেড়েছে কেজিতে 40 টাকা, বিক্রি হচ্ছে 240 টাকায়। কাঁচামরিচ দেখলাম যে 250 গ্রাম, দেখলাম 60 টাকা আর কি। এটা খুব বেশি মনে হলো আর কি। আগে ছিল আপনার ভেন্ডি 60 টাকা, এখন 80 টাকা হয়েছে। পটল ছিল আপনার 50 টাকা, এখন 60 টাকা হয়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। লাল ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 135 টাকায়, আর সাদা ডিম 125 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিত ন্যূনতম সংস্কারের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। সংস্কারের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সরকারকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের জাতীয় শ্রমিক কনভেনশনে এসব কথা বলেন মামুনুল হক। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় খেলাফত মজলিস। আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে মামুনুল হক বলেন, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে জনগণ ভোট প্রদান করবে না। 1947, 52 ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে উপেক্ষা করে 5ই আগস্ট ঘোষণাপত্রে নির্বাচনের ন্যূনতম সংস্কারের কথা নেই বলেও দাবি খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামে গণঅভ্যুত্থানের শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে 5 লাশ জাতিসংঘ পার্কে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানান আদিলুর রহমান। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থীর। সদর উপজেলা চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পিকআপ চাপায় গুরুতর আহত হন চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের কলেজ ছাত্র অমিত ঢালি ও কিশোর চন্দ্র দাস। পরে হাসপাতালে মারা যান তারা। এদিকে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। নওগাঁর 2 উপজেলার সীমান্ত দিয়ে নারী শিশু সহ 18 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কালুপাড়া সীমান্ত দিয়ে ভোররাত 3টার দিকে বাংলাদেশে পুশিন করলে বিজিবির একটি টহল দল তাদের আটক করে। এদের মধ্যে 4 জন পুরুষ, 7 জন মহিলা এবং 3 জন শিশু রয়েছে। এছাড়া সাপাহার সীমান্ত দিয়ে আরও 4 জন পুশিন করেছে বিএসএফ। আটককৃতদের ধামেরহাট থানায় সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই লেকের পানি বেড়ে খাগড়াছড়িতে মহালছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে দুটি ইউনিয়নে 200টি পরিবার পানিবন্দী রয়েছে। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার চার গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে সকালে চিটাগাং পাড়া ও সিলেটি পাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দুপুর 2টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। খাগড়াছড়িতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা শহীদ সাদের পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন। পরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শহীদ আফিকুল ইসলাম সাদের কবর জিয়ারত করেন। জেলার সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মোস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এ মন্তব্য করেন। স্বৈরাচারী সরকারের প্রধান ভারতে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে দাম কমতে শুরু করেছে রূপালী ইলিশের। চাঁদপুর মাছঘাটে ইলিশের হাঁক ডাকে মুখর পরিবেশ। সরবরাহ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের দম ফেলার যেন সময় নেই। একদিনে ঘাটে উঠেছে প্রায় 800 মণ ইলিশ। এতে কেজিতে দাম কমেছে প্রায় 200 টাকা করে। ঘাটে আসা অধিকাংশ ইলিশ এসেছে দেশের দক্ষিণাঞ্চল হাতিয়া, সন্দ্বীপ সহ বিভিন্ন উপকূল থেকে। সড়ক পরিবহন আইন সংশোধন সহ 8 দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার 12 আগস্ট সকাল 6 ঘণ্টা থেকে 15 আগস্ট সকাল 6টা পর্যন্ত সারা দেশে 72 ঘণ্টা পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশন। সকালে সড়ক পরিবহন মালিক সমিতি ফেডারেশনের মহাসচিব সাইফুল আলম এ ঘোষণা দেন। তিনি বলেন, যোগাযোগ উপদেষ্টার কাছে 8 দফা দাবি দেওয়া হয়েছে। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়েছে। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় পূর্ব বাকলিয়া এলাকায় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সকালে পূর্ব বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ের সামনে প্রধান সড়কে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। কর্মসূচিতে বাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল আলম রাজু বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর সহ সম্পাদক মোহাম্মদ নাইম তার সাঙ্গপাঙ্গুরা দীর্ঘদিন ধরে বাকলিয়া এলাকায় ত্রাসের রাজত্ব করেছে। চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে কুপিয়ে হত্যা চেষ্টা চালায় তারা। সদ্য ঘোষিত আসন পুনর্বিন্যাসে সাভারে কাউন্দিয়া ইউনিয়নকে ঢাকা 2 কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিকেলে সাভারের কাউন্দিয়ার দিয়াবাড়ি ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাভারের কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা 14 আসনের অধীনে ছিল। সম্প্রতি নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে তা ঢাকা 2 কেরানীগঞ্জ আসনের সঙ্গে সংযুক্ত করে। তাই দাবি মানা না হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এলাকাবাসী। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট এবং এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার প্রারম্ভিক বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, 31 দফার আলোকেই সব কিছু করা যাবে।
সকলের দীর্ঘ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। সভায় উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা কিছুটা ভঙ্গুর থাকলেও নির্বাচন আয়োজনে বিএনপি কোনো শঙ্কা দেখছে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভোটে দাঁড়ালে যাদের জামানত বাজেয়াপ্ত হবার শঙ্কা আছে তারাই নির্বাচন পেছাতে চায়। দেখুন শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক নানা বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন। জানান, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। আমি আশাবাদী শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না, এই যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের উপর ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, দল এবং সরকার উভয় পক্ষ থেকেই তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন জানান, পিআর পদ্ধতি নয়, চলমান নিয়মেই নির্বাচন চায় বিএনপি। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, প্রধান উপদেষ্টা আন্তরিক হলেও কিছু উপদেষ্টা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।